ভালো হচ্ছে না কিন্তু। ছাড়ুন বলছি, ছাড়ুন। এত সহজে না। এ কথা বলে শীতলের হাত ধরে টানতে টানতে ইয়াসির বাইরে বেরিয়ে এলো। সকালের ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে যাচ্ছে। মাথার উপর স্বচ্ছ সুনীল আকাশ। দুই একটা কাক হেরে গলায় ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে নিজের গন্তব্যে। এখান থেকে কয়েক মিনিট হাঁটলেই দেখা মিলবে একটা নদী। শান্ত নদী ছোট ছোট স্রোতে বয়ে নিয়ে চলেছে নিজস্ব নিয়মে। সম্ভবত এটা মেঘনা নদীরই শাখা, তবে জায়গাটা একেবারেই শুনশান। এখান থেকে লোকালয় আরও অনেক দূরে। ইয়াসির শীতলের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গেল এবং শীতলের হাতটা ছেড়ে দিয়ে পেছন ঘুরে মুচকি হাসল। ছাড়তে দেখে শীতল এবার বিস্ময় নিয়ে তাকালে ইয়াসির বলল, আচ্ছা, আমি ভীতুর মতো পালাচ্ছি কেন? ভয় পাই নাকি ওই শুদ্ধকে? মোটেও না। তাহলে শুধু শুধু পালানোর মানেটা কি? উফ, বুঝলে বাবুই, তোমার বোকা হওয়ার রোগটা বোধহয় আমার উপরেও ভর করেছে। তা না হলে আমি ইয়াসির খান এমন করার তো না। শুদ্ধ ভাই? কই শুদ্ধ ভাই? ব্যাকুল সুরে কথাটা বলে শীতল এদিক ওদিক তাকালো। খুঁজতে লাগলো অনেক আশা নিয়ে। কান্না ভেজা কণ্ঠে ডাকতেই লাগলো করুণ সুরে। ওর এই ব্যাকুলতা সহ্য হলো না ইয়াসিরের। সে শীতলকে নিয়ে ফিরে যেতে যেতে বলল, চলো, ভেতরে গিয়ে অপেক্ষা করি। দেখি কখন আসে তোমার শুদ্ধ ভাই, আর আমিও রেডি হই তাকে স্পেশালভাবে স্বাগত জানানোর জন্য। ইয়াসিরকে পোলট্রি খেতে দেখে শীতল বাকহারা হয়ে তাকিয়ে রইল শুধু। ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করছে সেটাও বুঝতে বাকি রইল না। ভয়ে দুরু দুরু বুকে আল্লাহকে ডাকতে লাগলো সে। এতক্ষণ গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে ইয়াসিরকে বের হতে না দেখে সেখানে বুড়াকো উপস্থিত হলো। জলদি বের হওয়ার তাগাদা দিল, কিন্তু ইয়াসির গো ধরে রইল সে কোথাও যাবে না। লুকোচুরি খেলা নয়, এবার যা হবে সামনাসামনি। এমন পরিস্থিতিতে ইয়াসিরের কথা শুনে বুরাক এক কোণে চুপটি করে দাঁড়িয়ে রইল। টেনশনে দরদর করে ঘামছে সে। খুব ভালো করেই বুঝতে পারছে তার জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছে। পালাতে গেলে ইয়াসির তাকে শ্যুট করবে, না পালালে শুদ্ধর হাতে মরতে হবে। মনে মনে এসব ভেবে কাঠ হয়ে দাঁড়িয়ে সাইকো ইয়াসিরের কাণ্ডকারখানা দেখতে লাগলো। এদিকে ইয়াসির শীতলকে সোফায় বসিয়ে খাবার এনে মুখোমুখি বসল। টেনশনে চুপসে যাওয়া শীতলের দিকে খাবার এগিয়ে দিয়ে খেতে ইশারা করল, কিন্তু শীতল মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালে পুনরায় বলল, খাও, গলা দিয়ে নামবে না। পানি দিয়ে গেল তবুও খাও। বলছি তো খাবো না। খাবে, খেতে হবেই। এক পর্যায়ে ইয়াসিরের জোড়াজুড়িতে বাধ্য হয়ে শীতল মুখে খাবার নিল। তারপর কান্না ভেজা সুরে বলল, ছেড়ে দিন আমাদের। কি ক্ষতি করেছি আমরা? কেন আমাদের পেছনে পড়েছেন আপনি? আমার ব্যাপারে এত কিছু জানলে কিভাবে? কিছু জিজ্ঞাসা করছি। মুখ খোলো বাবুই। আমি তোমাকে ব্যাড টাচ করতে চাই না। আমার কাছে অহেতুক জেদ করে নিজের সর্বনাশ ডেকে এনো না। শীতল বুঝল মুখ না খুলে উপায় নেই, তাই বলল, স্বর্ণ আপু আপনার ব্যাপারে অনেক কিছুই জানে। সেগুলো নোট করে ফাইলে রেখেছিল। ফাইলটা একবার ধরতে গেলে আপু বারণ করেছিল। বারণ করার কাজ করতে আমার ভালো লাগে। কি এমন আছে যে ধরতে বারণ করলো? সেটা দেখতেই চুপি চুপি ফাইলটা নিয়ে পড়েছি। আর সায়ন ভাই একদিন রেগে আপনাকে গালি দিচ্ছিল। আপুকে অগ্নিকন্যা নামে ডাকায়, সেটা শুনেছি। সেই ফাইলে আপনার আবছা ছবিও ছিল। সেটা দেখে রেস্টুরেন্টে প্রথমে চিনতে পারিনি, তবে পরে চিনতে পেরে আপুর ভয়ে আর কিছুই বলিনি, কারণ আপু তখন মারাত্মক রেগেছিল। তার মানে তোমার বোন আমাকে চিনতে পেরেছিল সেদিন? হুম। পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করবে না ভেবেই মূলত চুপ ছিল। আচ্ছা বাবুই, এখন যদি শুদ্ধ চলে আসে তবে কি আমাকে ফেলে চলে যাবে তুমি? হুম। খারাপ লাগবে না? না, কারণ আপনি আমাকে মেরেছেন। যারা আমাকে মারে বকে তারা আমার শত্রু।
শত্রুর কাছে থাকার ইচ্ছে নেই আমার। আমি আদরও করতে পারি, করে দেখাই। ধরো শুদ্ধ এখানে এলো, এসে তোমার সামনে দাঁড়ালো, দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই মারা গেল। আমি শুটফুট কিছুই করলাম না, তাও মারা গেল। তখন পথ ক্লিয়ার, তবুও তুমি আমার হবে না? একটু ভেবে বলো তো বাবুই। কেন জানি তোমার সাথে জোরাজুরি করতে ইচ্ছে করছে না আমার। যদি করতো তাহলে বসে থাকার অবস্থাতেই রাখতাম না তোমাকে। জীবনেই প্রথম কোনো মেয়ের সঙ্গে ভালো করে কথা বলার চেষ্টা করছি। তোমার জেদের কারণে তবুও মার খেলে। জেদ করে বড় বড় বুলি না ওড়ালে মারটাও খেতে না। এ কথা বলে ইয়াসির প্রায় জোর করে শীতলকে খাওয়ালো। খুব কাঁদলো, তবুও এক প্রকার খাইয়েই ছাড়ল। খাওয়ানোর পর ফিসলে হেসে বলল, আপনজনের মৃত্যুতে কাদার জন্য হলেও শরীরে এনার্জি থাকা জরুরি। একটু খেলে এবার দেখবে মন ভরে কাঁদতে পারবে। এ কথা বলে ইয়াসির হাত ধুয়ে এসে বুরাককে বলল কি কি করতে হবে। সেই অনুযায়ী বুরাক কাজ করতে লাগলো। এদিকে অ্যাঞ্জেলিকার দেখানো মানুষটা ভুল ছিল। একজন যুবক তার গর্ভবতী বউকে কোলে করে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিল। দূর থেকে অ্যাঞ্জেলিকা সেই কাঙ্ক্ষিত মানুষ ভেবেছিল, কিন্তু যখন দেখল ভুল তখন আবার উঠতে লাগলো। সংকেত পেয়ে হন্য হয়ে খুঁজতে লাগলো ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে। এদিকে চলন্ত গাড়িতে বসা শুদ্ধর ফোনে তখন আচমকা লোকেশন শো করলো। অবাক হলেও আর অপেক্ষা করার সময় নেই। তখন ইয়াসিরের সিক্রেট ডেনের কাছেই ছিল তারা। এবার গাড়ির স্পিড বাড়িয়ে খুব দ্রুত সেখানে পৌঁছালো। বাকি বন্ধুদের অ্যালার্ট করলো হাসান। শুদ্ধ গাড়ি থেকে নেমে এগোতে এগোতে কোমরে গুজে রাখা পিস্তলটা হাতে নিতে ভুলল না। এটাতে সাইলেন্সার লাগানো এবং তার নিজের নামে লাইসেন্স করা। তার ক্ষিপ্ত হাঁটার গতি আর থমথমে মুখ দেখে রাগের মাত্রা বুঝতে কষ্ট হলো না হাসানের। কিছু বললে যে হিতে বিপরীত হবে তাও খুব ভালো করেই জানে সে। তবুও শুদ্ধর হাতটা টেনে ধরে থামালো। তারপর আমতা আমতা করে বলল, ভাই থাম, এত হাইপার হোস না। আমাদের মাথায় রাখতে হবে শীতল এখনও ওদের কাছে। একটা ভুল শীতলের বিপদ বাড়বে বই কি কমবে না। যা করার সাবধানে করতে হবে আমাদের। মনে রাখতে হবে তীরে এসে তরি ডুবানো যাবে না। শুদ্ধ থমথমে মুখে চোয়াল শক্ত করে হাত ছাড়িয়ে নিয়ে ঢুকলো বাড়িটার ভেতরে। কারো পায়ের পদধ্বনি শুনি ইয়াসির মুচকি হাসল। ঘাড় ঘুরিয়ে তাকালো হাত মুখ বেঁধে মেঝেতে ফেলে রাখা শীতলের দিকে। শুদ্ধ পৌঁছে গেছে, তার লোকরাও তাকে জানিয়েছে। তবু ওর চোখে মুখে আতঙ্কের লেশমাত্র নেই। শুধু একবার বুরাকের দিকে তাকালে বুরাক হ্যাঁ বোধক মাথা নাড়ল। অর্থাৎ তার আদেশ মোতাবেক কাজ সম্পূর্ণ করা হয়েছে। ঠিক তখনই সেখানে শুদ্ধ উপস্থিত হলো। গেট পেরিয়ে গটগটিয়ে ঢুকল। শীতল এক বুক আশা নিয়ে এতক্ষণ দরজার দিকেই তাকিয়েছিল। তার বিশুদ্ধ পুরুষকে দেখে কান্নার বাঁধ ভাঙল। ইচ্ছে করল দৌড়ে গিয়ে বুক লুকিয়ে পড়তে, কিন্তু সেটা আর সম্ভব হলো না। তাই অশ্রুভেজা চোখে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। হাত মুখ বাঁধা শীতলকে মেঝেতে পড়ে থাকতে দেখে শুদ্ধর বুকে যেন ধস নামল। সে এগোতেই শীতল বারবার মাথা নাড়াতে লাগল। গো গো শব্দ করে কাছে যেতে বারণ করল। হঠাৎ এমন করাতে শুদ্ধ কিছু একটা আন্দাজ করে শান্ত চাহনিতে তাকালো ইয়াসিরের দিকে। ট্রিগার চেপে পিস্তল তাক করতে ইয়াসির বলল, কিরে থামলি কেন? বুকে পাটা থাকলে প্রাণ নিয়ে ফিরে যা। ফিরব তো অবশ্যই, তবে তোর হিসাব বরাবর করি। শুদ্ধ রক্তচক্ষু নিয়ে তাকালে ইয়াসির দুই হাতে হাততালি দিয়ে হঠাৎ হো হো করে হাসল। শুদ্ধকে উস্কে দিতে আরও কিছু বলল। শুদ্ধ পুনরায় এগোতে গেলে শীতলের ছটফটানি বেড়ে গেল। অঝোর ধারায় কাঁদতে কাঁদতে সে অনবরত মাথা নাড়াতে লাগল। শুদ্ধ শুনল না, বরং শীতলের কাছে যেতে এগোতেই হাসান খেয়াল করল শুদ্ধর পায়ের কাছে কারেন্টের তার পড়ে আছে। বিনা কারণে তার ফেলে রাখবে কেন? এমন না যে কোনো কাজ চলছে।
তার সন্দেহ হলে একটু এগিয়ে দেখল সত্যি সত্যি ওটা কারেন্টের তার। হতে পারে এটা ইয়াসিরের আরেকটা চাল, হতে পারে তার দিয়েই কোনো ফাঁদ পেতেছে। হাসানের ধারণা তখন সত্যি প্রমাণ হলো বুরাকের দিকে তাকিয়ে। ওই ছেলেটাও তাকিয়ে আছে শুদ্ধর পায়ের দিকে। শুদ্ধ কখন তারে পা পাড়িয়ে যাবে আর কারেন্টের শক খাবে, এমন শক যে বাপ ডাকারও সময় পাবে না। অতপর শীতলের চোখের সামনে মরবে শীতলের বিশুদ্ধ পুরুষ। শীতল নিখোঁজের কয়েক ঘন্টার মধ্যেই সিমিনকে নিয়ে স্বর্ণ ফিরে এলো চৌধুরী নিবাসে। বাড়িতে তখনও থমথমে ভাব, কিন্তু সিমিনকে দেখে যে সিতারা সিরাত রাগঝাগ করার কথা তেমন কিছুই করলেন না। সিমিন বাড়ি ফিরে বড়জায়ের সামনে মাথা নিচু করে দাঁড়াতেই সিতারা মুখটা অন্যদিকে ঘুরিয়ে শুধু থমথমে সুরে বললেন, কেউ যেন আমার সাথে কথা না বলে। যদি কথা বলতেই হয় তাহলে সে যেন ওয়াদা করে যে যেসব কাজ করেছে সেই কাজ আর কখনো করার স্পর্ধা দেখাবে না। চৌধুরী নিবাসের চৌকাঠ পেরিয়ে কোথাও যাবে না। যদি যাওয়ার চিন্তা থাকে তাহলে এখনই আবার চলে যাক। আমরা তো পরকে কি আর পেটের কথা বলা যায়? যায় না তো। এজন্যই পেটে কথা রেখে বিপদ নিজের ঘাড়ে টেনে নিয়েছে। তাই আবার গর্ব করে বলে আমি নাকি কারো বড় বোন, আমাকে বড় বোনের মতো সম্মান করে। এই হচ্ছে সম্মানের নমুনা। কোথায় ছেলের মা হয়ে আমি মুড দেখাবো তা না, সেই উল্টো আমাকে মুড দেখিয়ে ঢ্যাং ঢ্যাং করে বেরিয়ে গেল। বড় জায়ের কথা শুনে সিমিন হু হু করে কেঁদে ফেললেন। অনুশোচনায় যে বৃষ্টিভাবে দগ্ধ হচ্ছেন একথা বলার অপেক্ষা রাখে না। ওদিকে শুদ্ধর সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। শাহাদাত চৌধুরী আর জুবাইর চেষ্টা চালিয়ে ছুটেছে ওদের উদ্ধার করতে। যে শীতলকে কিডন্যাপ করেছে সে নাকি ডেঞ্জারাস মানুষ। কি যে হবে বুঝে উঠতে পারছে না কেউ। এসব মিলিয়ে পুরো চৌধুরী নিবাসে চলছে শ্বাসরুদ্ধকর অবস্থা। এমনিতেই সব এলোমেলো, তার উপরে জায়ের অভিমানী কথাবার্তা শুনে সিমিন যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও পেলেন না। না চাইতেও বসে পড়তে জলদি সিতারা আগলে নিলেন ওনাকে। কাঁদতে কাঁদতে দুই জা জড়িয়ে ধরলেন একে অপরকে। কান্নার মাতম পড়লেও এই বিপদের মাঝে পূর্বের কথা উঠালেন না কেউই, আর না কারো প্রতি কেউ রাগ পুষে রাখলেন। শখ ছলো ছলো চোখে শুধু দেখে গেল তিন মায়ের অভিমান ভাঙার পর্ব। সে মনে মনে দোয়া করতে লাগল, আবার যেন চৌধুরী নিবাসে সুখ ফিরে আসে, আবার যেন সুখের হাট বসে, আবার যেন সব ভাই বোনরা খুনসুটি আড্ডায় মেতে উঠতে পারে। তাদের প্রতি ঘনিয়ে আসা সকল বিপদ দূর হোক, সমস্ত অশান্তি কর্পূরের মতো উড়ে যাক। মাকে বাড়ি পৌঁছে দিয়ে স্বর্ণ ছুটেছে সায়নের পার্টি অফিসে, কিন্তু সায়ন সেখানে নেই। অফিসের দরজায় তালা ঝুলানো। রুবাব সায়ন কোথায় সেটা কেউ জানে না। বাংলায় প্রচলিত কথা আছে, বিপদ যখন আসে চারদিক থেকেই আসে। স্বর্ণ আজমকে নিয়ে সায়নের খোঁজ করতেই জানা গেল শুদ্ধর গোপন ল্যাবের সন্ধান পেয়েছে ইগোরের লোক, তবে কোনোভাবেই ভেতরে ঢুকতে পারছে না। বারবার ভুল পাসওয়ার্ড দেওয়াতে সেটা লক হয়ে গেছে। সারা রাত ধরে আপ্রাণ চেষ্টা করেছে লক ভাঙার, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু কোনোভাবে যদি ওরা ভেতরে ঢুকতে পারে তাহলে শুদ্ধর অক্লান্ত পরিশ্রমের ফল ইগোর বিনা বাধায় হাতিয়ে নেবে। সেখানে লাখ নয় হাজার কোটি টাকা চলে আসবে হাতের মুঠোয়। ইগোর যে এটার উদ্দেশ্যে আবার দেশে ফিরেছে তা বুঝতে বাকি নেই। তাছাড়া ঐশ্বর্যও আছে ওই ল্যাবে। ইগোর যে পরিমাণে রেগে আছে ঐশ্বর্যকে হাতের কাছে পেলে শ্বাস আটকে মেরে ফেলবে। কিন্তু থামাতে হবে, যে কোনো মূল্যে থামাতে হবে। এই খবর শুনে স্বর্ণ লাগাতার ফোন দিতে থাকলো সায়নকে, কিন্তু সায়ন বা রুবাব কেউই কল ধরছে না। এক নাগাড়ে কল দিতে দিতে এক পর্যায়ে কল রিসিভ করলো সায়ন। বলল, এদিকে আসা লাগবে না, বাড়ি যা। আমার ভাইয়ের সম্পদ রক্ষা করার জন্য আমিই যথেষ্ট। রুবাব ভাই কোথায়? রুবাব, শুদ্ধর বাকি ফ্রেন্ডরা সবাই এখানেই আছে। থেকে করছেটা কি? তোর বাপের বাসর সাজাচ্ছে। এ কথা শুনে স্বর্ণ দীর্ঘশ্বাস ছাড়ল।
এই ছেলে আদৌ শুধরাবে না বোধহয়। আর তার উপর রেগে কত কথা শোনাবে এটাও অজানা নেই। এজন্য সে কথা না বাড়িয়ে বলল, ওখানে হাঙ্গামা করে মানুষকে জানিও না, কাজেই সাবধান। আমি তো গু খাওয়া গরু, বুঝি না কিছু। ফোন রাখ বলছি। এ কথা বলে সায়ন গজগজ করতে করতে কল কেটে দিল। স্বর্ণ কান থেকে ফোন সরিয়ে মৃদু হাসল। এই রাগ ভাঙাতে যে কত কি সহ্য করতে হবে। তবে শারাফাত চৌধুরী সায়নকে বাড়ি থেকে বের করেছে এ কথাটা বাড়িতে এসে জানল সে। কষ্ট পেলেও কাউকে কিছুই বলেনি। পাগলটা বাড়ির বাইরে থাকতে পারে না, খুব ভালো করেই সে জানে। বাড়ির খাবার না খেলে অস্থির অস্থির বোধ করে। হোক ডাল ভাত, তবুও তার বাড়ির খাবারই চাই। সে যাওয়ার পর কিছু কি খেয়েছে, নাকি ওভাবেই ছুটে বেড়াচ্ছে? মনে মনে এসব ভেবে বাড়ির দিকে হাঁটা ধরল স্বর্ণ। আজম পেছন পেছন গিয়ে স্বর্ণকে বাড়িতে পৌঁছে দিয়েই ছুটল সায়নের কাছে। কারণ সায়ন তাকে কল করে পই পই করে বলেছে স্বর্ণ যেন কোনোভাবেই এদিকে না আসে। এসো, কাজের কাজ কিছু হবে না, কারণ শুদ্ধর যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। ইগোর হাত ভর্তি করে লুটে নিয়েছে শুদ্ধর সব পরিশ্রমের ফল। আরেকটা দুঃখজনক ব্যাপার, ঠিক সময়ে পৌঁছালেও কেউ ঐশ্বর্যকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারেনি। ঐশ্বর্যের শরীরের এক পাশ ঝলসে গেছে এসিড জাতীয় কিছুতে। বেচারি আপ্রাণ চেষ্টা করেছিল ভাইতুল্য শুদ্ধর এক একটা আবিষ্কার রক্ষা করতে, কিন্তু সেটা সম্ভব হয়নি, বরং গুরুতর আহত হয়ে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিছুই বলা যাচ্ছে না। তার অবস্থা যেমন তেমন, এখন রুবাবকে সামলানোই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ছেলেটা পাগলের মতো হাউমাউ করে কাঁদছে। ভালোবাসার পীড়া যে এত যন্ত্রণাদায়ক, আগে সেটা জানা ছিল না। এদিকে চৌধুরী নিবাসে যা অবস্থা, এখন এসব কথা কাকে বলবে? বরং শুনলে সবাই আরও ভেঙে পড়বে। আরেকদিকে শুদ্ধ কি করছে, পেয়েছে কিনা সেসব ভাবলেও ওর মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। কোন দিকে যাবে? শুরুতেই শুদ্ধকে একা ছাড়তে চায়নি সায়ন, কিন্তু শুদ্ধ বারণ শোনেনি। তাকে বাড়ির দিকে নজর রাখতে বলে একাই বেরিয়ে পড়েছে। তবে এখন স্বর্ণকে বলা মাত্রই চলে আসতো, কিন্তু বাড়ির মানুষকে সামলানোর জন্য কাউকে দরকার। এজন্য সে ঘটনা গোপন রাখল। কিন্তু সব ঘটনা কি চাইলেই গোপন রাখা যায়? যায় না। বরং কিছু ঘটনা বাতাসের আগে ছুটতে শুরু করে। সায়নের ভাবনাকে চুরচুর করে সেটাই ঘটল চৌধুরী নিবাসে। ভোরের আলো ফুটতেই শারাফাত চৌধুরীর কাছে খবর চলে এলো। ওনার পরিচিত একজন বিজনেসম্যান সায়নকে ভোর থেকেই হসপিটালে ছোটাছুটি করতে দেখে এই খবরটা ওনাকে জানালেন। হতবাক হয়ে শুনে উনি ভেবেই বসলেন শীতলের কিছু একটা হয়ে গেছে। যদি না হয় তাহলে রুবাব এভাবে কাঁদবে কেন? বোনরা তো ভাইদের কলিজা। ওনাকে এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে সিতারা জায়নামাজটা গুছিয়ে উঠিয়ে রাখলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কোনো খবর পেলে? হসপিটালে যেতে হবে সিতারা, দ্রুত চলো। হসপিটালে কেন? আমাদের শীতলটা বোধহয় ভালো নেই, চলো। কথা বাড়িয়ে সময় নষ্ট করো না। মেজ বউ ছোট বউকে দ্রুত ডাকো। একথা বলে উনি গাড়ির চাবি নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। সিতারা হাঁক ছেড়ে বাকিদের ডাকতে ডাকতে কেঁদেই ফেললেন। ওনার কান্নার আওয়াজে বাকিরা ছুটে এসে উপস্থিত হলো ড্রয়িং রুমে। সারা রাত জেগে থাকা ছোটরা কিছুক্ষণ আগেই শুয়েছিল। শুয়ে থাকতে থাকতে চোখটা কেবল বুজে এসেছিল। হঠাৎ কান্নার শব্দে ছুটে এসে বিস্ময় নিয়ে দেখল বড়মা কাছে। সিতারা সিমিন নামাজ কোরআন পড়ে হিজাব খোলার সময় পাননি। ওনারা ছুটে এসে দাঁড়াতেই শারাফাত চৌধুরী তাড়া দিল গাড়িতে গিয়ে বসতে। শখকে বললেন সাম্যসৃজনের খেয়াল রাখতে। শীতলের কিছু হয়েছে ভেবে কাউকেই বাড়িতে রাখা গেল না। বাড়িতে থাকার কথা বলতেই তারা হাউমাউ করে কাঁদতে লাগলো সকলে। অগত্যা ওনাদের সবাইকে নিয়ে ছুটলেন হসপিটালের উদ্দেশ্যে। সিক্রেট ডেন, চট্টগ্রাম। শুদ্ধ শীতলের দিকে যেতে গিয়েও থামল। ইয়াসির সেটা দেখে তাকে উস্কাতে লাগল।
এমন এমন কথা বলল যে শুদ্ধর রাগের পারদ বাড়ল। ইয়াসির যদিও এটাই চাইছিল, কারণ উস্কালেই শুদ্ধ হয় তাকে মারতে আসবে, নয়তো শীতলকে উদ্ধার করতে এগিয়ে যাবে। যেটাই করুক তারে পা দিলেই বিনা বাক্যে পথের কাঁটা দূর হয়ে যাবে। এজন্যই তো পালানোর মতো বোকামি করল না সে। ঠান্ডা মাথায় যদি পথের কাঁটা সরানো যায় তাহলে শুধু শুধু এনার্জি লস করার কোনো মানেই হয় না। একথা ভেবে ইয়াসির উঠে দাঁড়িয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কি চৌধুরী, ভয় পাচ্ছিস নাকি? কাকে? তোর মতো ভেড়াকে? আমি ভেড়া? সম্বোধন পছন্দ হলো না? গাধা কিংবা গর্তে লুকানো ইঁদুর বললে খুশি হতি? তাই ইঁদুরের গর্ত থেকে জীবিত বেঁচে দেখা দেখি। যদি পারিস মেনে নেব চৌধুরীদের রক্তে দম আছে, আর যদি না পারিস তাহলে আজকে তোরই সামনে তোরই শীতলের ভার্জিনিটি পরীক্ষা করব। এ কথা ইয়াসিরের বলতে দেরি, কিন্তু শুদ্ধর এক লাফে তার ক্রস করতে সময় লাগেনি। চোখের পলকে সে ইয়াসিরের বুক বরাবর লাথি বসিয়ে দিয়েছে। শক্তপোক্ত এক লাথিতে ইয়াসির কয়েক পা পিছিয়েও গিয়েছে। শুদ্ধ তাকে সময় দিল না, বরং হিংস্র সিংহের ন্যায় তেড়ে গিয়ে যে মুখে শীতলকে নিয়ে নোংরা কথা বলেছে সেই মুখটাই পিস্তলের গোড়া দিয়ে থেতলে দিতে লাগল। সেকেন্ডের মধ্যেই লাল রক্তে রক্তারক্তি হয়ে গেল। শুদ্ধর শক্ত হাতের প্যাচে ইয়াসির এমনভাবে আটকে পড়ল যে নিজেকে ছাড়াতে হাঁসফাঁস করতে লাগল ইয়াসির। শুদ্ধর শরীরেও যেন অসুরের শক্তি ভর করেছে। সে বেশ কায়দা করে পিস্তলের হাতা দিয়ে বুক বরাবর বাড়ি মারতেই ইয়াসির মেঝেতে ছিটকে পড়ল। এক গর্দন দিয়ে শীতলের কাছে গিয়ে কাশতে কাশতে রক্তমাখা থুতু ছুঁড়ে ইয়াসির তাকালো শুদ্ধর দিকে। হাতের উল্টো পিঠে ঠোঁটের রক্ত মুছে আচমকা ঠোঁট ছুঁয়ে দিল শীতলের কপালে। এই দৃশ্য যেন শুদ্ধকে উন্মাদ করে দিল। ভেতরে থাকা আরেক সত্তা যেন আজ মুহূর্তেই বেরিয়ে এলো। সে ক্ষিপ্ত গতিতে এগিয়ে গিয়ে কপালে পিস্তলের নল ঠেকিয়ে হিসিয়ে বলল, কালিমা পড়। ইয়াসির হাসল, রক্তমাখা দাঁতে বিশ্রী সেই হাসি। তবে কালিমা পড়া তো দূর, সে ঘাড় ঘুরিয়ে শীতলের দিকে তাকিয়ে রইল। তারপর থেমে থেমে বলল, তোমার বোন আমার মোহ, আর তুমি আমার রন্ধে রন্ধে পৌঁছানো আসক্তি। কসম করে বলছি, তোমার প্রতি আমার অনুভূতি অন্য রকম। বাবুই, তুমি তোমার শুদ্ধ ভাইকে ফিরে যেতে বলো। থেকে যাও আমার কাছে, আমি শুধরে নেব নিজেকে। তুমি যেমন বলবে আমি সেভাবেই নিজেকে চেঞ্জ করব। বিনিময়ে তুমি আমার হয়ে যাও, আমার কাছে থেকে যাও প্লিজ। কথা বলে একটু থেকে পুনরায় থুতু ফেলে বলল, আজ যদি মারা যাই তাহলে বেঁচে গেলে, আর কোনোভাবে যদি আমি প্রাণ বেঁচে পাই তাহলে তুমি আমরা আবার মুখোমুখি হব। এবার উটকো ঝামেলা আমাদের মাঝে আসার সুযোগ পাবে না, মিলিয়ে নিও। কথা বলে শুদ্ধর বন্দুকের নলে চুমু খেতেই শুদ্ধ ট্রিগার চাপার আগে হুড়মুড় করে একদল ছেলে উপস্থিত হলো। এসেই শুদ্ধকে এলোপাথারি মারতে শুরু করল। শীতল কাটা মুরগির মতো ছটফট করলে ইয়াসির শীতলের বাঁধন খুলে দিয়ে বলল, এভাবে কাঁদে না পাখি, ও মরে যাচ্ছে যাক, আমি তো আছি, আমি ভালোবাসবো তোমায়। কোনো কথা শোনার অবস্থায় নেই শীতল। গগনবিদারী চিৎকার করে একটা কথাই বলে যাচ্ছে বারবার, আপনারা থামুন না, মারছেন কেন ওকে? শুদ্ধ ভাই। কথা বলে শীতল ইয়াসিরকে ধাক্কা মেরে শুদ্ধর কাছে ছুটে গেলেও শুদ্ধকে ছুঁতেও পারল না। তার আগে ইয়াসির তাকে ধরে বাহু ডোরে আগলে নিল। শীতলের ভেজা চোখ মুছে দিয়ে বেশ আদুরে সুরে কথা বলল কান্না থামাতে। ততক্ষণে হাসান আর শুদ্ধকে মারতে মারতে শুইয়ে ফেলেছে ছেলেগুলো। হঠাৎই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটতেই সকলে ছিটকে দূরে চলে গেল। একের পর এক বিস্ফোরণ হতে ইয়াসির দ্রুত সকলকে বেরিয়ে যেতে বলে নিজেও শীতলকে কাঁধে তুলে নিল। কিন্তু কয়েক পা এগোতেই শুদ্ধ এক পা বাড়াতেই ইয়াসির হোঁচট খেয়ে তাল হারিয়ে পড়তে পড়তেই বেঁচে গেল। শুদ্ধ অপেক্ষা না করে ইয়াসিরের বাঁ পায়ে শ্যুট করে দিল।
ইয়াসিরের ব্যথাতুর কণ্ঠ শুনে একটু দূরে এগোনো ছেলেগুলো ফিরে আসার আগেই তার কপালে পিস্তল ধরল শুদ্ধ। হাসান নিজেও উঠে দাঁড়িয়েছে। ইয়াসির আটকে গেছে দেখে বুরাক ছেলেদের মাঝে দাঁড়িয়ে নিজেকে আড়াল করে শ্যুট করল শুদ্ধর বুক বরাবর। শুরু থেকেই হাসান খেয়াল করছিল বুরাককে। এখন তার হাতে পিস্তল দেখে চিৎকার করতেই ঘাড় ঘুরিয়ে তাকালো শীতল। তার টার্গেট বুঝে হাসান আর শীতল দুজনেই তড়িৎ গতিতে শুদ্ধকে এক ধাক্কা দিয়ে সরালো ঠিকই, কিন্তু গুলি বিঁধল শীতলের বাহুতে এবং নিজেকে সামলে না নিতেই ভুলক্রমে পা দিয়ে বসল কারেন্টের তারে। সেকেন্ডের মধ্যেই কারেন্টের শকে শরীর কেঁপে উঠল শীতলের। শুদ্ধ তার দিকে যেতে গেলে হাসান শুদ্ধকে সরিয়ে দিল। চিৎকার করে বলল শীতলকে এখন না ধরতে, কিন্তু শুদ্ধ শুনলে তো। সে আবার ছুটে যেতে গেলে হাসান শুদ্ধকে পেছন থেকে শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলল, থাম ভাই, থাম, ওকে ধরিস না, তুইও মরে যাবি, সুইচ খোঁজ। শুদ্ধ নিজেকে ছাড়াতে ছাড়াতেই সবাইকে অবাক করে দিয়ে ইয়াসির খোঁড়াতে খোঁড়াতে গিয়ে সুইচ অফ করে দিল। শীতল ধপ করে পড়ল মেঝেতে। হাসান কোনোভাবেই শুদ্ধকে ধরে রাখতে পারছে না। চিৎকার করে শুদ্ধ তাকে ছাড়তে বলছে। এক পর্যায়ে শুদ্ধ হাসানকে ধাক্কা মেরেই দৌড়ে গেল শীতলের কাছে। মাথাটা তুলে নিল নিজের কোলে। গাল চাপড়ে ডাকতে থাকলো করুণ সুরে। কিন্তু ততক্ষণে শীতলের চোখ বুজে গেছে। শক্ত মেঝেতে আছড়ে পড়ে কপালে সবুজ কালশিটে পড়ে গেছে। সে আবার ডাকল, এই এই ওঠ না শীতল, এই শীতল, আমি ডাকছি তো নাকি? খবরদার বলছি, অজ্ঞান হওয়ার ভান করবি না, খুব মারব কিন্তু। একথা বলে হঠাৎ খেয়াল করল শীতল শ্বাস নিচ্ছে না। দুই হাত দিয়ে বুকে চাপ দিলেও কাজ হলো না। এবার মাউথ টু মাউথ রেসপিরেশন করল। আবার ডাকল, শীতল, এই শীতল, দেখ না, আমি এসেছি, চোখ খোল, তাকা আমার দিকে, তাকা। আমার আমিটাকে কেড়ে নিয়ে এখন আমাকে ছেড়ে চলে যাওয়ার পায়তারা করছিস তুই? কেন, আমাকে জ্বালানোর শখ মিটে গেছে এত তাড়াতাড়ি? তুই না বলেছিলি আমার বউ হবি, আমার সঙ্গে তোর স্বপ্নের দেশ নরওয়েতে যাবি, আমার হাত ধরে গোলাপি রঙা আকাশ দেখবি? আমি এসেছি তো, তাকা, প্লিজ একবার তাকা। ভেজা কণ্ঠে একথা বলে শুদ্ধ থামল। জোরে জোরে কয়বার শ্বাস নিয়ে এই প্রথমবার স্বেচ্ছায় শীতলের কপালে খুব যত্ন করে আদর এঁকে দিল। এটা করতে গিয়ে তার চোখ দিয়ে ঝরঝর করে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল অবচেতন শীতলের গায়ে। কত যত্নে হাত বুলালো গল গল করে রক্ত বের হওয়া শীতলের বাহুতে। কাঁপা কাঁপা হাতে সে সেখানে রুমাল বাঁধল। তারপর শীতলকে কোলে তুলে বিড়বিড় করে বলল, তোর মৃত শরীরের ভার বহন করার শক্তি কি আমার আছে? নেই তো, একদমই নেই। খবরদার, মরার পায়তারা করবি না। যদি করিসও তবে জেনে রাখ, তোর কবরের পাশের কবরটা হবে তোর বিশুদ্ধ পুরুষের। একথা বলে টালমাটাল পায়ে শীতলকে নিয়ে সে বেরিয়ে এলো। হাসান নিজেও বেরিয়ে এলো শুদ্ধর পেছন পেছন। অ্যাঞ্জেলিকা উড়ে এসে বসল শুদ্ধর কাঁধে। শব্দ করে ডাকতে লাগলো শীতলকে। তার ডাকে সাড়া না দিলে উড়ে গিয়ে বসল শীতলের পেটের উপর। হাতে দুটো ঠোকর দিয়ে বোঝালো তাকে একটু আদর করতে। কিন্তু শীতল কি আর সে অবস্থায় আছে? অতঃপর তারা গাড়িতে ছুটল আশেপাশের হসপিটালে। বিপদের দিনে নাকি বিপদ না এলে বিপদ মানায় না। ছোটোখাটো হসপিটালের যা সন্ধান পেয়েছিল সেখানে নাকি ডাক্তার থাকে না, এখনও নেই। নার্সগুলো যেন ভিআইপি কোনো পার্সন। তাদের কিছু বললে গুরুত্ব তো দিলই না, মুখ বাঁকিয়ে ফোন টেপায় মনোযোগ দিল। অন্য সময় হলে এদের সাইজ করে তবেই শুদ্ধ বের হতো, কিন্তু হাতে সময় নেই দেখে হাসান জেট হসপিটালের মাঠে আনার ব্যবস্থা করল। জেটের চালকও আশেপাশে থাকায় দ্রুত চলে এলো। তারা উড়াল দিল ঢাকার পথ ধরে। এইটুকু সময়ে শুদ্ধ শীতলকে এমনভাবে তার বাহুডোরে আগলে রাখল যেন ছাড়লে সে হারিয়ে যাবে।
অতঃপর তারা ঢাকায় নিজস্ব হসপিটালে পৌঁছাতেই ডাক্তার নার্সরা ছুটে এলো। স্ট্রেচারে শীতলকে শুয়ে ছুটে গেল ওটি রুমে। বন্ধ ওটির রুমের দরজার দিকে একবার তাকিয়ে তাকালো নিজের রক্তাক্ত হাতের দিকে। তারপর বিড়বিড় করে বলল, আমাকে ছেড়ে যাওয়ার পায়তারা করবি না, ভুলেও না। আমি কিন্তু এসব ফাইজলামি মোটেও বরদাস্ত করব না। কেননা আমার এই জীবন ভাজা ভাজা করার জন্য হলেও তোকে প্রয়োজন। আমার অশান্ত বুকটা শান্ত করতে তোর কুৎসিত মুখের হাসিটুকু প্রয়োজন। যদি এর বিপরীত কিছু ঘটে তবে আমি আমার জীবনের মায়া করব না, একটুও করব না। বিশ্বাস না হলে ফাঁকি দিয়ে মিলিয়ে নিস তোর অনুপস্থিতিতে শুদ্ধর কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকে কি না, আমি রাখি কি না। আমি মুখে বলেছি ভালোবাসি না, বাসবও না, তবে ছেড়ে থাকার কথা একবারও বলিনি। বলবই বা কীভাবে? ছেড়ে থাকতে পারলে তো। শুদ্ধ, আব্বা আমার। দোতলার ওটি রুমের সামনে দাঁড়ানো শুদ্ধ কারো বিস্ময় ভরা কণ্ঠস্বর শুনে পেছন ফিরে তাকালো। তার থেকে 2 হাত দূরে সিরাজ সাম্য সৃজনের হাত ধরে চুপটি করে দাঁড়িয়ে আছে, চোখে হতবাক চাহনি। শুদ্ধ এখানে কেন? কখন এসেছে? একা কেন? এসেছে যখন তাদেরকে জানালো না কেন? একথা চিন্তা করে উনি দ্রুত শুদ্ধর দিকে এগিয়ে গেলেন। পুনরায় জিজ্ঞাসা করার আগেই হাসান এসে কিছু বলতেই শুদ্ধ ওনাকে দাঁড়াতে বলে দ্রুত পায়ে কোথাও যেন চলে গেল। উনি এবার আশেপাশে তাকালে একজন নার্স বলল, ওনার পেশেন্ট তো। বাকি কথা বলার আগে ওনারও ডাক পড়তেই উনিও ছুটে চলে গেলেন। সিরাত হতবাক হয়ে তাকিয়ে রইল শুধু। ওনারা খবর পেয়ে সকালবেলা হসপিটালে ছুটে এসে ঐশ্বর্যের ঘটনা জেনেছে। সায়ন রাত থেকে ঐশ্বর্য নামের মেয়েটার জন্য ছোটাছুটি করছিল তাও জানা গেছে। আর মেয়েটাকে রুবাব যে মেয়েটার প্রতি কত দুর্বল সেই ঘটনাও স্পষ্ট। কাউকে বাড়তি করে বলার প্রয়োজন পড়েনি। ছেলেদের বিপদের খবর শুনে রাগ ভুলে কিছুক্ষণ আগে শতরূপা চৌধুরীও ছুটে এসেছেন। এসেই ছেলেকে বুকে জাপটে ধরে বলেছেন, সব কিছুর মালিক আল্লাহ, ধৈর্য ধরো বাবা, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। রুবাব মায়ের হাত আঁকড়ে ধরে কোনো কথা বলতে পারেনি, অঝরে কেঁদেছে শুধু। তারপর সবাই মিলে ছেলেটাকে কত বোঝালেন। ওনারা এতক্ষণ 3 তলার ওয়েটিং রুমে বসেছিলেন। মেয়েটার একটা ভালো সংবাদ পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিলেন, কিন্তু ঐশ্বর্যকে নিয়ে ডাক্তার কোনো রকম আশার সংবাদ দিতে পারেনি। বাঁচবে নাকি মরবে তাও বলেনি, শুধু এইটুকুই জানিয়েছে তার শরীরের চামড়া এমনভাবে ঝলসে গেছে সেটা পূর্বের মতো কখনোই হবে না। একথা শুনে রুবাব মলিন হেসে জবাব দিয়েছে, চেহারা নিয়ে চিন্তা নেই, সে বাঁচবে তো, পারলে তাকে বাঁচান। একথা শুনে ডাক্তার কিছুক্ষণ ছেলেটার মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস চেপে স্থান ত্যাগ করেছেন। ওনারা এসেছিলেন খুব সকালের দিকে, এখন বাজে বেলা 12টা। এত বেলা হয়েছে অথচ কারো গলা দিয়ে পানিটুকু অবধি নামেনি। সবাই শুকনো মুখে ভালো একটা সংবাদের আশায় চেয়ে আছে। এদিকে সবার কান্নাকাটি মন খারাপ দেখে সাম্য সৃজনও কাউকে কিছু বলার সাহস করতে পারেনি। সায়নও নেই, তারা হসপিটালে এসে তাকে দেখতে পায়নি। এতক্ষণ না খেয়ে থেকে সৃজন সাম্যকে খোঁচা মেরে দৃষ্টি আকর্ষণ করল। সাম্য তাকালে মিনমিন করে মায়া মায়া স্বরে বলল, ভাইয়া, আমার না পেট ব্যথা করছে, বোধহয় ক্ষুধা লেগেছে, কিছু মিছু খেলে বোধহয় ভালো লাগতো। ভাইয়ের কথা শুনে সাম্য চমকে পাশ ফিরে তাকালো। সচরাচর সৃজন তাকে ভাইয়া সম্বোধনে ডাকে না, কারণ তারা যমজ। তবে সৃজন যখন বিপদে পড়ে কিংবা কোনো ব্যাপারে সমাধান খুঁজে পায় না, তখন ডাকের পরিবর্তন হয়। সাম্যকে বড় ভাইয়ের আসনে বসিয়ে দিয়ে মনের কথা শেয়ার করে সমাধান চায়। তবে ভাইয়ের ক্ষুধা লাগার কথা শুনে সাম্য সবার দিকে তাকালো। এবার কি হবে? ভাই খেতে চাচ্ছে, খাবার কোথায় পাবে? একটু দূরেই ফিল্টারে পানি খাওয়ার ব্যবস্থা দেখে 1 গ্লাস পানি এনে ভাইকে দিল।
কিন্তু পানি খেয়ে ক্ষুধা যেন মাথাচাড়া দিয়ে উঠল, গা গোলাতে লাগলো। একথা শাম্মুকে জানালে শাম্মু করুণ চোখে ভাইয়ের দিকে তাকালো, মাথায় হাত বুলিয়ে দিল। সে তো টাকা নিয়ে আসেনি। কিছু টাকা থাকলে দৌড়ে গিয়ে কিছু মিছু এনে ভাইটাকে দেওয়া যেত। স্বর্ণ শকাপুকেও আশেপাশে দেখা যাচ্ছে না। রুবাব ভাইয়ার মন খারাপ, কার কাছে টাকা চাইবে? একথা ভাবতে ভাবতে বড়দের দিকে তাকাতেই দেখে তার 3 মা তাদের দিকেই তাকিয়ে আছে। দূর থেকে বুঝে গেছে ঘটনা। সন্তান যতই বড় হোক মুখে কিছু না বলুক, কিন্তু মুখ দেখে মনের কথা বোঝার ক্ষমতা শুধু মায়েদেরই আছে। ওনাদেরকে তাকাতে দেখে ওরা দুজন একটু লজ্জা পেল। নাকের ডগা থেকে চশমা ঠেলে ঠিকঠাক করে নড়ে চড়ে বসল। তখন সিতারা ওনার পার্স থেকে টাকা বের করে সিরাতের হাতে গুজে দিয়ে বললেন, তোরও কি আক্কেল জ্ঞান হবে না মেজো? বাচ্চা দুটো না খেয়ে আছে সেটাও খেয়াল করিসনি তুই? একজন খেতে বসে সেই যে উঠে গেল, আর খোঁজ নেই। বাড়ির লোক চিন্তা করছে একটা ফোন করে জানাবে, তাও করছে না। আরেকজন হসপিটালে এসেও দেখতে পেলাম না। রুবাবটাকে কি বলবো বুঝতে পারছি না। সব কটা একসাথে আমার জান ভাজা ভাজা করতে উঠে পড়ে লেগেছে। কান্না ভেজা কণ্ঠে একথা বলতে বলতেই ওনার গাল গড়িয়ে অশ্রু নামল। জায়ের কথা শুনে সিরাত মুখ কাঁচুমাচু করলেন। মনে ঠিকই আছে, কিন্তু এই পরিস্থিতিতে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। পার্সও আনেননি তিনি। এ অবস্থায় টাকা চাইতে নিজের বিবেকে বাজছিল। তবে টাকা পেয়ে বসে না থেকে সাম্য সৃজনকে নিয়ে ক্যান্টিনের দিকে চলে গেলেন। বাচ্চা দুটোকে পেট পুড়ে খাওয়ালেন। শুকনো কিছু খাবার কিনে দিলেন। দুটো স্যালাইন কিনে ইনটেক পানির বোতলের ক্যাপ খুলে গুলিয়ে নিয়ে ফিরে এলেন। এইটুকু সময়ের মধ্যে লিফটের কি সমস্যা হয়েছে কে জানে, তাই ভিড় এড়িয়ে দোতলার সিঁড়ি পেরিয়ে 3 তলার সিঁড়িতে পা দিতেই পা থমকে দাঁড়িয়ে গেল। পরিচিত কাউকে দেখলেন ভেবে এগিয়ে দেখেন পেছন ঘুরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। অবাকও হলেন তাকে দেখে। তারপর বিস্ময় ঠেলে ডেকেই ফেললেন শুদ্ধকে। পেছন ঘুরতেই সিরাত এগিয়ে এসে কিছু বলার আগেই তো চলে গেল ছেলেটা। একটু পর শুদ্ধ ফিরে এলে উনি শুদ্ধর মুখে বুকে হাত বুলিয়ে উত্তেজিত কণ্ঠে বলতে লাগলেন, আব্বা, আব্বা রে, কী হয়েছে তোর? কিভাবে এত ব্যথা পেলি? রক্ত কেন তোর গায়ে? শীতল, আমার শীতলটা কোথায়? কোথায় রেখেছিস মেয়েটাকে? শুদ্ধ ব্যাকুল স্বরে মেজমাকে কথা বলতে দেখে হাত ধরে থামালো। এইটুকু কথা বলতে বলতেই হাঁপিয়ে গেছেন। রীতিমতো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। শুদ্ধ ওনাকে ধরে পেতে রাখা চেয়ারে বসালো। ওনার হাতে থাকা পানির বোতল থেকে পানি নিয়ে ওনাকেই খাওয়ালো। তারপর স্বাভাবিক হলে শুদ্ধ জানতে চাইল উনি এখানে কেন। সিরাত যতটুকু জানে সেটাই শুদ্ধকে জানালো। বাড়ির লোক জানে না শুদ্ধর গোপন ল্যাব সম্পর্কে, তাই লুটপাট হওয়ার ঘটনাও অজানা। রুবাবের পছন্দের মানুষ এইটুকুই জানে ওনারা। কিন্তু শুদ্ধ ঠিকই দুয়ে দুয়ে 4 মিলিয়ে নিল। সে কয়েকবার ঢোক গিলে বন্ধ ওটির দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল। অসহনীয় যন্ত্রণায় জর্জরিত হওয়া বুকটায় যেন নতুন করে কয়েক টন পাথর এসে জমা হলো। চোখের তারায় ভাসল রুবাপার ঐশ্বর্যের মুখ। এরই মধ্যে সাম্যসৃজন কখন 3 তলায় ছুটে গেছে খেয়াল করেনি তারা। দুজনেই দৌড়ে গিয়ে বাড়ির সবাইকে ডেকে এনেছে। শুদ্ধ হসপিটালে শুনে সবাই এসে তাকে ঘিরে ধরল। সিতারা কাঁদতে কাঁদতে শাড়ির আঁচল দিয়ে যত্ন করে ছেলের মুখ মুছিয়ে দিলেন, কপালে চুমু খেলেন। শুদ্ধর গায়ে রক্ত আর ছোট ছোট আঘাতের চিহ্ন দেখে সকলের নেত্রজোড়া ভিজে উঠল। ছেলেটা কত ব্যথা নিয়ে অনড় হয়ে দাঁড়িয়ে আছে। সিমিন একটু দূরে চোখে আঁচল চেপে ধরে নীরবে কেঁদে যাচ্ছেন। শুদ্ধ ঘাড় ঘুরিয়ে দেখলেও কিছুই বলল না। তখন ওটির দরজা খুলে ডাক্তার হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। গলা খাকারি দিয়ে শুদ্ধকে বললেন, মিস্টার সোয়াইপ, সরি টু সে, পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন। কোনোভাবেই হার্টবিট স্বাভাবিক হচ্ছে না।
গুলি, কারেন্টের শক একসাথে হওয়ায় তার অবস্থা ক্রমাগত খারাপের দিকেই যাচ্ছে। বুলেট বের করা হয়েছে, তবে গুলির কারণে শরীর দুর্বল ও রক্তক্ষরণের জন্য অক্সিজেন সরবরাহ কমে যাচ্ছে। বিশেষ করে কারেন্টের শকে ওর অবস্থা আরও শোচনীয় হচ্ছে। এইটুকু বলে ডাক্তার থামলেন। তারপর না চাইলেও অপ্রিয় কথা বলেই ফেললেন। আসলে যা অবস্থা, যখন তখন তার হৃদযন্ত্র থমকে যেতে পারে। প্রস্তুত থেকেও ইয়াংম্যান। একথা বলে ডাক্তার নার্সের দিকে তাকালে নার্স কাগজ কলম এগিয়ে দিলেন। শুদ্ধ সেটা হাতে নিয়ে দেখে বনসই দিতে হবে। শুদ্ধ হতভম্ব হয়ে তাকিয়ে রইল ডাক্তারের দিকে। মানে কি? কী সব আবোল তাবোল বকতে শুরু করেছে এই ডাক্তার? ওদিকে ডাক্তারের কথা শুনে সকলেই কাঁদতে শুরু করেছে। সিমিন দৌড়ে এসে কিছু একটা বলতে চাইলেন, কিন্তু উনি একটা শব্দ উচ্চারণ করতে পারলেন না। হাউমাউ করে কেঁদে গেলেন। শুদ্ধ কম্পিত হাতে কাগজটার দিকেই তাকিয়ে রইল। তার দায়িত্ব কাঁধে নিতে পারল না। কাবিননামায় তার নামের পাশেও নাম জুড়াতে পারল না, অথচ তার জন্য নাকি বন্ডে সাইন করতে হবে। এই দিনটাও দেখতে হলো। ব্যাঙাচিতাকে এই পর্যায়ে এনে দাঁড় করালো। এতবার করে বলল ছেড়ে যাওয়ার আয়োজন না করতে, সে সেটাই করছে। কোনো মানে হয় এসবের? কোথায় সায়ন? আসছে না কেন? আদরের বোনকে সে কিছু বলছে না কেন? তাকে কি আবার চেলাকাঠ হাতে নিতে হবে? অন্যদিন না হয় তার প্রতিটা কথায় ধাপে ধাপে অবাধ্য হয়, তাই বলে আজও হবে? হতেই হবে। নিজের কথা শেষ করে ডাক্তার দাঁড়ালেন না, নার্সকে সাইন নিতে বলে ওটিতে ঢুকে গেলেন। শুদ্ধ অনড় হয়ে এখনও তাকিয়ে আছে কাগজটার দিকে। ছাত্রজীবন কিংবা পেশাগত দিক থেকে এই অবধি সে অসংখ্যবার কাগজে সিগনেচার করেছে। নামি দামি কাগজ সাইন করায় আটকে যাওয়া কাজ সম্পূর্ণ হয়েছে, তবে কখনোই এমন লাগেনি। বুকের ভেতর এভাবে দুমড়ে মুচড়ে প্রলয়ঙ্কারী ঝড় ওঠেনি, অথচ আজ হাতই চলছে না। কাগজটা মনে হচ্ছে কয়েক টন ভারী। ধরে রাখাতে মনে হচ্ছে শরীরের সবটুকু শক্তি চুষে নিচ্ছে। কয়েক হাত দূরে দাঁড়ানো সারাফাত চৌধুরী ছেলের মনের অবস্থা বুঝে এগিয়ে এলেন। কাঁধে হাত রাখলে শুদ্ধ বাবার দিকে তাকালো। বাবাকে দেখে শুদ্ধর খুব ইচ্ছে করল ছোটবেলার মতো করে অভিযোগ করতে। কিন্তু এখন কি সেসব সাজে? সে যদি বলে, ভঙ্গুর মানুষটা আরও ভেঙে পড়বে। তবে সে কিন্তু ঠিকই বুঝতে পারছে বাবার ভেতরটা জ্বলে যাচ্ছে। জ্বলবেই তো। শীতল তো ওনার কলিজা। দাদির মতো টকটকে গায়ের রং আর কিছুটা মুখের আদল পাওয়াতে ভালোবাসাটা যেন আরেক দফা বেশি। ভালোবাসার জের ধরে অভিযোগ করলেও যে খাটবে না তা খুব ভালো করেই জানে সে। এদিকে ছেলের মুখ দেখে সারাফাত চৌধুরীর কিছু বলার ভাষা নেই। অগত্যা উনি কাগজটা নিজের হাতে নিয়ে দিক বেদিক না তাকিয়ে সিগনেচার করে দিলেন। নার্স সেটা নিয়ে স্থান ত্যাগ করলেন। এইদিকে এই ঝামেলার মধ্যে তিনতলা থেকে খবর এলো ঐশ্বর্যের অবস্থা আরও খারাপ। অসহ্য জ্বালা পোড়ায় কাটা মুরগির মতো ছটফট করছে বেচারি। কখনো মাকে ডাকছে, কখনো বাবাকে, কখনো বা আল্লাহকে। আগুনে পোড়া কিংবা অ্যাসিডে ঝলসে যাওয়া মানুষের যে কত কষ্ট সেটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। এদিকে ঐশ্বর্য কাঁদছে, আরেকদিকে তার কান্না দেখে রুবাব কাঁদছে। ওদের কান্না দেখে শতরূপা বিপদ কাটার দোয়া পড়েই যাচ্ছেন। দোয়া পড়তে পড়তে ওনার চোখ দিয়েও ঝরছে অশ্রুধারা। এতদিন মেয়েটার বাবার জন্য মেয়েটা বিয়েতে রাজি হতো না। অন্যদিকে রুবাবও জেদ ধরে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলে রাজি হতো না দেখে খুব বকাঝকা করতেন। কথা বলাও অফ করে দিয়েছিলেন, কিন্তু কখনো ছেলে মেয়ে দুটোকে বদদোয়া দেননি, অমঙ্গল কামনা করেননি। তবুও তারা এত কষ্ট পাচ্ছে। এত কষ্ট চোখে দেখা যায়? এতিম মেয়েটার সাথে এমন কিছু কি হওয়াই লাগতো? ঐশ্বর্যের কথা শুনে শুদ্ধ আর দাঁড়ালো না। সারাফাত চৌধুরীকে এখানেই থাকতে বলে দ্রুত পায়ে গেল তিনতলায়। নিজেই ডাক্তারের সাথে কথা বলল। সরাসরি জানতে চাইল বেস্ট চিকিৎসা এখানে সম্ভব কিনা।
যদি হয় তাহলে রাখবে, নয়তো ইমার্জেন্সি দেশের বাইরে পাঠিয়ে দেবে। বসে থাকার সময় কারো হাতে নেই। অতঃপর ডাক্তারের সাথে ফাইনাল কথা বলে শুদ্ধ বাইরে এলো। রুবাব 2 হাতে মুখ ঢেকে চুপ করে বসে আছে। তার হাতে কবজি গড়িয়ে অশ্রুফোঁটা গড়িয়ে যাচ্ছে। রুবাব ব্যাকুল হয়ে কেঁদেছিল ওর বাবা মারা যাওয়ার পর। তারপর তাকে এভাবে কাঁদতে দেখেনি কেউই। শুদ্ধ সায়ন কখনোই কোনো ভাই বোনের কান্না সহ্য করতে পারে না। কেউ কাঁদলে ইচ্ছে করে যত কষ্টই হোক সব আবদার পূরণ করে হাসি ফোটাতে। কিন্তু এই মুহূর্তে রুবাবের হাসি ফোটাতে অক্ষম সে। ওর হাসির কারণ যে সে বেডে শুয়ে ছটফট করছে। শুদ্ধ ইচ্ছে করেই ঐশ্বর্যকে দেখতে গেল না, কারণ এই অবস্থায় তার কাছে যাওয়া ঠিক হবে না। তবে দূর থেকে দেখতে গিয়ে ঐশ্বর্যের চোখে চোখ পড়ে গেল। ঐশ্বর্য রুবাবকেই খুঁজছিল, কিন্তু শুদ্ধকে দেখে ঠোঁট ভেঙে কেঁদে ফেলল। 2 হাত জোর করে ক্ষমা চাইল, কারণ সে শুদ্ধর এতদিনের পরিশ্রম রক্ষা করতে পারেনি শুদ্ধর ল্যাবটা আমানত হিসেবে পেয়ে সেই আমানত রক্ষা করতে। তাকে কাঁদতে দেখে শুদ্ধ ঠোঁটে হাসি আটল। ঠোঁটের কাছটায় 2 আঙ্গুলের সাহায্যে হাসতে ইশারা করল, কাঁদতে বারণ করল, ধৈর্য ধরতে বলল। ইশারায় বোঝালো আবার নতুন করে তৈরি করবে। ঐশ্বর্য বুঝল সবই, তবে তার কান্নার বেগ বাড়ল। তাকে ব্যাকুল সুরে কাঁদতে দেখে শুদ্ধ পুনরায় বোঝালো সে সর্বদা আছে তার পাশে। ভাইয়ের মতো এতদিন খেয়াল রেখেছে, প্রাণ থাকা অবধি সেভাবেই দেখবে। সে যেন না কাঁদে, ল্যাবের জন্য না কষ্ট পায়। তার সুস্থ হতে হবে। রুবাবের মুখে হাসি ফোটাতে হলেও তাকে কষ্ট সামলে উঠতে হবে। শুদ্ধ যতটুকু পারে বোঝালো ঐশ্বর্যকে। মজার ব্যাপার হচ্ছে তাদের ল্যাবে একজন বোবা ছেলে কাজ করত। ট্যালেন্ট থাকলে প্রতিবন্ধকতা কোনো ব্যাপারই না। ছেলেটা তার কাজ দিয়ে সেটাই দেখিয়েছিল। মিশুক প্রকৃতির ছেলেটা সবার সাথেই মিশতে চাইত, কিন্তু কেউ তার কথা বুঝতো না দেখে এড়িয়ে যেত। কিছু বলতে গেলে বিরক্ত হতো। পরে শুদ্ধরা তার সঙ্গে ইশারায় কথা বলাটা রপ্ত করে ফেলেছে। আজকে সেটা কাজে লাগলো। অতঃপর শুদ্ধ ঐশ্বর্যের থেকে বিদায় নিয়ে সরে গিয়ে রুবাবের কাছে গেল। আস্তে করে কাঁধে হাত রাখতেই রুবাব অশ্রুভেজা লালবর্ণ চোখে তাকালো। এই সময় শুদ্ধকে দেখে রুবাব ঢোক গিলে উঠে দাঁড়ালো। তারপর কি ভেবে চট করে শুদ্ধকে জড়িয়ে ধরল। তারপর কাঁদতে কাঁদতে বলল, মাফ করে দে ভাই, আমরা তোর আমানত রক্ষা করতে পারিনি। আর ঐশ্বর্য ভালো নেই ভাই, ওকেও মাফ করে দে। শুদ্ধ থম মেরে দাঁড়িয়ে আছে। সে রুবাবের কষ্টটা ফিল করতে পারছে। একই পথের কিনারায় দাঁড়িয়ে আছে দুজন, কিন্তু যা হয়েছে সেটা ধরে বসে থাকারও সময় নেই। বরং এক একটা মুহূর্ত এখন অনেক দামি। সে রুবাবকে বুক থেকে সরিয়ে বলল, ঐশ্বর্যকে নিয়ে চলে যা। রুবাব ভেজা চোখে তাকালো শুদ্ধর দিকে। এই অবস্থায় কোথায় যাবে? কিছুই বুঝতে পারল না সে। ভাইয়ের মনোভাব বুঝে শুদ্ধ ছোট করে উত্তর দিল, 2 ঘন্টার মধ্যে দেশ ছাড়বি তোরা, প্রস্তুত হ। এ কথা বলে শুদ্ধ তাকালো শতরূপা চৌধুরীর দিকে। তারপর ওনার সামনে হাঁটু গেড়ে বসে ওনার হাত দুটো ধরে বিনয়ী সুরে বলল, ছেলের বিপদে যদি মা পাশে না থাকে তাহলে কে থাকবে বলো তো? এতিম মেয়েটার পৃথিবীতে কেউ নেই। তুমি তো মা, তোমার শক্তিশালী দোয়ায় মেয়েটা বেঁচে ফিরতেও পারে। ফুপি, তুমিও যাও ওদের সাথে। শতরূপা চৌধুরী মলিন হেসে শুদ্ধর মাথায় হাত বুলিয়ে দিলেন, কপালে চুমু এঁকে দিলেন। দূরে থাকলেও বাড়ির সব ঘটনা ওনার কানে পৌঁছায়, সবই জানেন তিনি। শীতলের মরণ দশায় শক্তপোক্ত ছেলেটার হাল দেখে কেন জানি খুব করে জিজ্ঞাসা করতে ইচ্ছে করল, এতদিন এত ভালোবাসা কোথায় লুকিয়ে রেখেছিলি আব্বা? একদিনে এ কি হাল হয়েছে তোর? নিজের বুকে লাভা জমিয়ে ছোট ভাইয়ের বুকের ব্যথা কমাতে ছুটে এসেছিস, তার পাশে ছায়া হয়ে দাঁড়াচ্ছিস। অসুস্থ মেয়েটা যে ক্ষণে ক্ষণে বাঁচার হাল ছেড়ে দিচ্ছে, দূরে দাঁড়িয়েও এভাবে মনোবল বাড়াচ্ছিস।
এক শরীরে কত রূপ দেখাবি বাবা, এত ধৈর্য শক্তি কোথায় পেলি? ছোট শুদ্ধটা এত বুঝদারি বা কবে হলো? সিতারা চৌধুরী সত্যি রত্নগর্ভারে। এই পরিস্থিতিতে এসব কথা বড্ড বেমানান, তাই আর কথা বাড়ালেন না। শুদ্ধর ফোনে কল এলে সে কল রিসিভ করতেই অর্ক বলল, আম্মু আব্বু বর্তমানে বিডিতে আছে, সিঙ্গাপুরের বাসাটা ফাঁকা পড়ে আছে। আম্মুর শখের বাড়ি ছাদ বাগান ভাড়াটিয়ারা যদি নষ্ট করে দেয় তাই ভাড়া দিয়ে আসিনি, টেক কেয়ারের জন্য শুধু দুজনকে রেখে এসেছে। ফুপিমা ওখানে গিয়ে আমাদের বাড়িতেই থাকবে, তুই ওনাদেরকে পাঠিয়ে দে, আলাদা করে হোটেল ফোটেলের ঝামেলায় যেতে হবে না। তাছাড়া হসপিটাল আমাদের বাসার কাছেই। তবুও কাহিনী করিস না, যা বলছি শোন। আমি যেভাবেই হোক চাবি পাঠিয়ে দিচ্ছি। আর রুবাবকে বল আমরা সবাই আছি, ভেঙে পড়লে হবে না। ও ভেঙে পড়লে ঐশ্বর্য হাল ছেড়ে দেবে। শীতল, ভালো নেই, দোয়া করিস। কথা বলে শুদ্ধ কল কেটে রুবাবের কাঁধে একবার হাত রেখে দোতলায় চলে গেল। গিয়ে দেখে সায়ন হুলস্থুল বাঁধিয়ে ফেলেছে। তাকেও থামিয়ে শান্ত করল। তারপর ইমার্জেন্সিভাবে ঐশ্বর্যকে দেশের বাইরে পাঠানোর বন্দোবস্ত করে ফেলল। সব ঠিকঠাক করতে করতে ঘন্টা 2 পার হয়ে গেল। অতপর রুবাব সবার দোয়া নিয়ে পাড়ি জমালো দেশের বাইরে। বাবা, বাবা, ঠিক আছো তুমি? হসপিটালে আসতে পারবে? কষ্ট করে হলেও এসো না বাবা, প্লিজ। তোমাকে যে আমার ভীষণ দরকার বাবা। ফোন কলে শুদ্ধর ভেজা কণ্ঠ শুনে শারাফাত চৌধুরী শোয়া থেকে হুড়মুড় করে উঠে বসলেন। কাঁচা ঘুম ভাঙায় চোখে ঝাপসা দেখছেন। নিজের শরীরটাও ভালো না, হাত পা থরথর করে কাঁপছে। এখন রাত 2:30। রাত 11টার দিকে সপরিবারে সবাই বাড়ি ফিরেছিলেন, তাও শুদ্ধর কথায়। তখন শীতল একটু ভালো ছিল। তাহলে কি আবার খারাপ হয়ে গেছে? শুদ্ধ কাঁদছে কেন এভাবে? অকারণে কাদার ছেলে তো শুদ্ধ না। বিপদে না পড়লে দুই ছেলের কেউই কখনো এভাবে ডাকে না। শারাফাত চৌধুরী যেভাবে ছিলেন সেভাবেই গাড়ির চাবি নিয়ে নামতেই পা সরকে গেল। আসবাবপত্রে ব্যথা পেলেন। সেই ব্যথাকে তোয়াক্কা না করে রুমের বাইরে আসতেই দেখে এখনও কেউ কেউ জেগে আছে। ওনাকে এভাবে আসতে দেখে সিতারা, সিরাত, সিমিন, সাফওয়ান চৌধুরী কিছু বলার আগেই উনি বললেন হসপিটালে যাচ্ছে। কথা শুনে সকলেই তড়িৎ উঠে দাঁড়ালো। এত রাতে যাচ্ছে মানে? আবারও কিছু ঘটেছে? শারাফাত চৌধুরী মানা করলেও কেউ শুনলেন না, বরং শখ স্বর্ণকে ঘুমন্ত সাম্যসৃজনের দিকে খেয়াল রাখতে বলে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। গেটে থাকা দারোয়ানকে আদেশ করে গেল চোখ কান খোলা রাখতে। শুদ্ধকে কেবিনের বাইরে না দেখে সকলে ধীরে ধীরে কেবিনে ঢুকতেই হতবাক হয়ে গেলেন। কারণ কেবিনে শুধু শুদ্ধই না, মাফিয়া কিং ইয়াসির খানও উপস্থিত। কথা হচ্ছে সে এখানে কেন?